নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি জনাব হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, বুড়ি। রাত দুপুরে কু কু পু পু শব্দ। সবে শুয়েছি, ঘুমে চোখ জড়িয়ে এসেছে, বিচিত্র শব্দে উঠে বসলাম। ব্যাপারটা কি? আমেরিকায় নতুন এসেছে, এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনো তেমন পরিচয় হয়নি। ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। এখন যেখানে আছি তার নাম আমেরিকান রুমিং হাউস। পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর। সেই ঘরে সোফা কাম বেড, পড়ার টেবিল, টেবিলের এক পাশে একটা FM রেডিও। এই হলো আমার ঘরের সাজসজ্জা। ভাড়া $50, জলের দাম বলা চলে। আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ি, দোতলা সব কটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন। দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে। কমন বাথরুম, রান্নাঘর নেই, খেতে হয় বাইরে। সিগারেট খাওয়া যায় না। ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন। উঁচু ভলিউমে স্টেরিও শোনাও নিষিদ্ধ। নানান বায়না, তবুও এখানে উঠে এসেছি। সস্তা ঘর ভাড়া, তাছাড়া জায়গাটা খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স। নর্থ ড্যাকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয়। একটা গাড়ি কিনে নেব, সেও দুরাশা। দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নিই। সন্ধ্যায় যখন ঘরে ফিরি, সঙ্গে থাকে একটা হ্যামবার্গার। এখনো কারোর সাথে তেমন পরিচয় হয়নি। আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ। সে আমাকে দেখলেই আরে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। কথাবার্তা এই পর্যন্ত। কোনার দিকের ঘরে থেকে কোরিয়ান ছাত্র হান। সে ইংরেজি একেবারেই জানে না। আমাকে একদিন এসে বলল, হেড পেইন, মার্ডার মার্ডার। অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মরে যাচ্ছে। তার সঙ্গে ভাষার কারণেই ভাব হওয়ার কথা নয়। আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তোহা, 23-24 বছর বয়স, অত্যন্ত রূপবতী। এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র। সে কারোর সঙ্গে কথা বলে না, প্রায় গভীর রাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। পঞ্চম বোর্ডার এক আমেরিকান বুড়ি, নাম এলিজাবেথ। শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শত হস্ত দূরে থাকি। আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই। তারা খুবই নিঃসঙ্গ, কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয়। অনন্তনাগ আমাকে বলে দিয়েছে, এই বুড়িকে পাত্তা দেবে না। পাত্তা দিয়েছ কি মরেছ। সিন্দবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে, আর নামাতে পারবে না। বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। আমি অনন্তনাগের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। শুকনো গলায় বলেছি, এখন তো কথা বলতে পারবো না, পড়াশোনা করছি। বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। এক জাহাজের যাত্রী, দেখা তো হবেই, হা হা হা। বরং এক কাজ করো, তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো, গল্প করব। আমি এখনো তার ঘরে যাইনি, যাবার উৎসাহ বোধ করিনি। এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি, শুনছি বিচিত্র কোঁ কোঁ শব্দ। মেজাজ খুব খারাপ হয়ে গেল। পরদিন ভোরে মিড টার্ম পরীক্ষা, ভালো ঘুম দরকার। এ কি যন্ত্রণা! শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম। দেখা হলো অনন্তনাগের সঙ্গে। সেও বিরক্ত মুখে বের হয়েছে। বললাম, কিসের শব্দ?
অনন্তনাগ শুকনো গলায় বলল, ব্যাগ পাইপ। ব্যাগ পাইপটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, আইরিশরা বাজায়, ফুসফুসের মারাত্মক জোর লাগে। বাজাচ্ছে কে? এলিজাবেথ। কি যন্ত্রণা বলো দেখি। তুমি কি বুড়িকে বলে আসবে যে এটা মিডনাইট? বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার। আমি এলিজাবেথের ঘরের দিকে এগোলাম। দরজা হাট করে খোলা। বুড়ি বিছানায় ব্যাগ পাইপ নিয়ে বসে আছে। এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসে প্রচণ্ড জোর লাগে। 80 বছরের বুড়ির এই জোর কোথায়? আমাকে দেখেই বুড়ি হাসি মুখে উঠে বলল, ওয়েলকাম আহমেদ। প্রথমেই অভদ্র হওয়া যায় না। আমি বললাম, কেমন আছো? ভালো, খুব ভালো। গ্যারেজ সেল থেকে একটা ব্যাগ পাইপ কিনে ফেললাম, একেবারে ব্র্যান্ড নিউ, মাত্র $20 দিয়ে দিল। চমৎকার না জিনিসটা? হ্যাঁ, চমৎকার। অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব, তাই। ভালো লাগে তোমার? ব্যাগ পাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি। ফুসফুসের খুব জোর লাগে। তা লাগে, প্রথমে বাতাস ভরাটাই কষ্ট। একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি অন্য একদিন এসে বসবো। কাল আমার একটা পরীক্ষা, মিড টার্ম। আমার ঘুম দরকার। অফকোর্স। আচ্ছা, আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি? কিছুটা করেছ। সরি, এক্সট্রিমলি সরি। আর বাজাবো না। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো। জাস্ট এ মিনিট, তোমাকে এক মগ হট কোকা বানিয়ে দিচ্ছি। হট কোকার মতো ঘুমের ওষুধ আর হয় না। তোমাকে ধন্যবাদ। হট কোকা খেতে ইচ্ছে করছে না। না বললে হবে না। আমার কথা শোনো, খেয়ে দেখো, মরার মতো ঘুমোবে। হাজবেন্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না। তখন এই ওষুধটা আবিষ্কার করলাম। আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে ভুঁড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে। কোকা প্রস্তুত হলো। আমাকে খেতে হলো। খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো। তার 4 ছেলে মেয়ে, এক একজন এক এক জায়গায়। গত 10 বছর ধরে কারো সঙ্গে দেখা নেই, তবে যোগাযোগ আছে। ওরা চিঠি লেখে, ছবি পাঠায়। আহমেদ, তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে? আজ থাক, অন্য একদিন দেখব। থাক তাহলে, তুমি আরাম করে ঘুমোগে যাও। গরম কোকা খেয়ে চমৎকার ঘুম হবে, দেখবে এক ঘুমে রাত কাবার। গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। ভোরবেলা বাথরুমে যাচ্ছি, এলিজাবেথের সঙ্গে দেখা। কেমন ঘুম হলো? আমি বিরক্তি চেপে বললাম, ভালোই। বুড়ি উল্লাসিত গলায় বলল, বলেছিলাম না ভালো ঘুম হবে। কি ঠিক কথা বলেছি তো? রবিন হাউসের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো। কিছুদিন পরপরই মাঝরাতে কোঁ কোঁ শব্দ হতে লাগলো। অনন্তনাগ একদিন ভীষণ রেগে গেল। সে ব্যাপারটা জানতে পারলো যে বুড়ি নাকি ডাক যোগে ব্যাগ পাইপ বাজানো শিখছে। ডাক যোগে ব্যাগ পাইপ আনানো যায়, কিন্তু বাজানোও শেখা যায় যে, এটা জানতাম না। ডাক যোগে এখানে বাইবেলও শেখা যায়। বিচিত্র দেশে সবই সম্ভব। তুমি বাজনা শিখছো, ভালো কথা। যখন কেউ ঘরে থাকি না তখন শেখো। রাতে কেন? দিনে শিখতে পারো না? দিনে আমার নানা রকম কাজকর্ম থাকে। তোমার আবার কিসের কাজকর্ম? তুমি ঘুরে ঘুরে বেড়াও, এটাই আমার কাজ। খুব ভালো কথা। রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও, দরজাটা বন্ধ রাখতে পারো না? এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয়, ইনস্ট্রাকশনে লেখা আছে। বিশ্বাস না হয় পড়ে দেখো। তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো, তাতে লাভ হবে না। বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট রয়েছে, সেখানে লেখা নেই যে ব্যাগ পাইপ বাজানো যাবে না।
তুমি একটি অতি নিম্ন শ্রেণীর প্রাণী। ছি, এমন কথা বলবে না। আচ্ছা যাও, আর বাজাবো না। কয়েকদিন সত্যি সত্যি বাজনা বন্ধ থাকে, আবার শুরু হয়। রাগে দাঁত কিরমির করি, কিন্তু বুড়ি সদা হাস্যময়ী। দেখা হলে এক গাদা কথা বলবি। আমার নাতনি অ্যানির দাঁত উঠেছে, ছবি পাঠিয়েছে, দেখবে কি সুন্দর বাচ্চা, অ্যাঞ্জেলের মতো লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি। সামারে তাকে দেখতে যাব। ছেলেকে চিঠি লিখেছি টিকিট পাঠাতে। ও টিকিট না পাঠালে যেতে পারবো না। ও লিখেছে পাঠাবে। ছেলে টিকিট পাঠায় না, বুড়ির যাওয়া হয় না। আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন। সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে। বাড়ি ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না। এর মধ্যে আবার পার্টি বাতিক আছে। সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায় পার্টি লাগিয়ে দেয়। ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে। নোটে প্যাঁচানে হরফে লেখা, প্রিয় বন্ধু, আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। এই দিন আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা। এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ। বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ। তুমিও আসবে। বুড়ির পার্টিতে যেতে ইচ্ছে করে না, কিন্তু না গেলেই কিছুক্ষণ পরই এসে বলবে, কই এখনো এলে না? সবাই তো এসে গেছে। গিয়ে দেখি শুধু আমি একাই এসেছি, আর কেউ আসেনি। বুড়ি এক কথা সবাইকে বলে আসছে ঘরে ঘরে গিয়ে। ঘরের ভিতরে মোমবাতি জ্বলছে, কিছু পটেটো চিপস, চীনাবাদাম, কাজু বাদাম এবং 2 বোতল রেড ওয়াইন রাখা আছে টেবিলের উপরে। খুবই সস্তা ধরনের ওয়াইন, বাজারে যার দাম বড়জোর $6-7। চা নেই। বুড়ি 10 মিনিট পর পর এসেই সবাইকে বলে যাচ্ছে, তোমার জন্য অপেক্ষা করে আছি। শেষ পর্যন্ত আমরা যাই। বাড়িওয়ালি কখনো আসে না। বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই বুড়ির। বুড়ি আমাদেরই তার ঘনিষ্ঠ জন ভেবে নিয়েছে। পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর কাছে যায়, তার কাছে যায়, উজ্জ্বল চোখে বলে, জীবন বড় আনন্দময়, কি বলো? আমরা বিরস মুখে বলি, হ্যাঁ। বড় সুন্দর পার্টি হলো, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমার মনে হচ্ছে আমি আমার ইউথে ফিরে গেছি। খুবই ভালো কথা, ফিরে যাও। এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিতি বিরক্ত হয়ে গেলাম। পার্টিতে যাওয়া বন্ধ। সে এসে করুণ গলায় বলল, আজ আমার এমন একটা বিশেষ দিনে তোমরা কেউ আসবে না? পড়াশোনার খুব চাপ। আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল। আজ বব আমাকে প্রপোজ করেছিল। 60 বছর আগের কথা, অথচ মনে হয় এই সেই দিন। প্লিজ, আজ যেতে পারবো না, অ্যাসাইনমেন্ট রয়েছে। ঘন্টা খানেকের জন্য এসো। অসম্ভব, একেবারেই অসম্ভব। বুড়ি একা একাই পার্টি করে এবং এক সময়ে ভয়াবহ ব্যাক পাইপ বেজে ওঠে। আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয়। আমাদের কাছে অসহ্য বোধ হয়। এ কি যন্ত্রণা! যাই হোক, শীতের শুরুতে আমাদের যন্ত্রণার অবসান হলো। জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগ পাইপটি বিক্রি করে দিয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাঁচা গেল। এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না। এক বিকেলের কথা, অনন্তের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে দেওয়া হয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। বুড়ির অবস্থাও নাকি ভালো নয়। সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম। বুড়ি মহা খুশি, উজ্জ্বল চোখে বলল, কার্ড কার্ড এনেছো? অসুস্থ কাউকে দেখতে গেলে গেট ওয়েল শুন এই কার্ড নিয়ে যাওয়ার নিয়ম। আমি ভুলে গেছি।
এলিজাবেথ বলল, আমি কার্ডগুলো জমাচ্ছি। আচ্ছা, আনবো, পরের বারে আসার সময় কার্ড নিয়ে আসবো। তাই নিয়ে এসো। এই দেখো, হান কি সুন্দর কার্ড দিয়েছে। ভালো। অনন্ত কি করেছে দেখো, টাকা পয়সা নেই, এর মধ্যে এই কার্ডটা দিয়েছে। তোহা, আহা, মেয়েটা বড় দুঃখী। শুধু যে কার্ড দিয়েছে তাই নয়, ফুলও নিয়ে এসেছে। আমি কিন্তু এই খরচের জন্য রাগ করেছি। বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো। ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছেই গলার স্বর নামিয়ে বলল, বুড়ি, তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার আছে। আমি আগ্রহ নিয়ে তাকালাম। বুড়ি লাজুক গলায় বলল, ব্যাক পাইপ কেন বাজাতাম জানো? একা একা থাকতে এত খারাপ লাগতো। কুৎসিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে, খানিকক্ষণ কথা বলতে পারতাম। সরি, তোমাদের কষ্ট দিয়েছি। আমার মনটা অসম্ভব খারাপ হয়ে গেল, কোনো কথা বলতে পারলাম না। বুড়ি 2 মাস রোগ ভোগ করে সুস্থ হলো। তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম। শুধু পার্টিই না, বুড়ির জন্য সামান্য উপহারও আছে, একটা নতুন ব্যাক পাইপ। আমরা সবাই চাঁদা করে কিনেছি। আমেরিকানরা কাঁদতে পারে না, এই কথা যে বলে সে মহা মূর্খ। অনন্ত যখন ব্যাক পাইপ বুড়ির হাতে তুলে দিল, বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কান্নার এমন মধুর দৃশ্য আমি আর জীবনে খুব বেশি দেখিনি। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের গল্পটি। যদি ভালো লাগে তাহলে এরকমই যদি গল্প আরও শুনতে চান, এই ভিডিওর প্লে লিস্টে যাবেন। কিভাবে যাবেন? এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লে লিস্ট। প্লে লিস্টে সাজানো গল্পগুলো ততক্ষণ শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আর আজকে বিদায় নিলাম। নমস্কার।